নমস্কার বন্ধুরা, তোমরা সকলে দেখছো অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল। এবং আজকে আমরা চলে এসেছি, আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক রয়েছে, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। অর্থাৎ এখনো পর্যন্ত যে সমস্ত আমাদের সংবিধানের যে পার্টগুলো এখনো পর্যন্ত অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, সংশোধন করা হয়েছে, সেই সমস্ত কোয়েশ্চেন আনসারগুলো নিয়ে আমরা চলে এসেছি, যেগুলো আমাদের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আর এখান থেকে প্রশ্ন আসছে, তার জন্য এই টপিকটা তোমাদের এখন করানো হচ্ছে। এর আগে আমি এটা করানো হয়নি, আমার এটা মিস হয়ে গেছিলো। তো যাই হোক, আজকে আমরা দেখে নেব গুরুত্বপূর্ণ যে সমস্ত কোশ্চেনগুলো রয়েছে, যেগুলো আমাদের এক্সামে এসেছিল। তোমরা যারা নতুন রয়েছে, তোমরা এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমরা পাশে দেওয়া বেল আইকনটা প্রেস করে রাখবে, যাতে নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং তোমাদের বলে রাখি, আজকে কিন্তু আমাদের একটা নতুন নোটিফিকেশন আসার কথা রয়েছে, যেটা কিন্তু এসএসসি সিজিএল এর, ঠিক আছে, গ্র্যাজুয়েট লেভেল। তো অবশ্যই তোমরা সকলে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, এখনই যুক্ত হয়ে যাবে। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। যখনই নোটিফিকেশন জারি হবে, আমি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে সেটা শেয়ার করে দেবো। লাইক সকলে করে দেবে এবং শেয়ার কিন্তু অবশ্যই করে দেবে, ঠিক আছে। তো চলো, আজকের আমাদের কোয়েশ্চেন নাম্বার চলে আসি 1 নম্বর। তার আগে আমরা দেখে নেব যে সংবিধানের যে পার্ট নাম্বার 20-তে রয়েছে এবং 368 নম্বর ধারা অনুযায়ী যে কোনো সংবিধানকে সংশোধন করা যায়। অর্থাৎ সংবিধান যে সংশোধন করা যায়, সেটা কত নম্বর আর্টিকেল অনুযায়ী করা যায়? 368 নম্বর আর্টিকেল অনুসারে কিন্তু সংবিধানকে সংশোধন করা যায়। সংবিধান সংশোধনের যে প্রক্রিয়াটি, এটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? আমরা বিভিন্ন দেশের থেকে কিন্তু বিভিন্ন পার্ট নিয়েছিলাম। সুতরাং দক্ষিণ আফ্রিকা থেকে আমরা নিয়েছিলাম সংবিধান সংশোধনের যে প্রক্রিয়াটি। তো অবশ্যই এখানে আমাদের দেখতে হবে। পরের কোশ্চেন আছে, ফার্স্ট কোশ্চেন যেটা আমাদের আছে, সংবিধানের কোন অংশ এবং অনুচ্ছেদে সাংবিধানিক সংশোধনের যে প্রক্রিয়া সেটা উল্লেখ করা রয়েছে? অবশ্যই পার্ট নাম্বার 20 এবং তার আর্টিকেল নাম্বার 368 নম্বরে এখানে কিন্তু রয়েছে সংবিধান কিভাবে সংশোধন করতে হবে, বা তার পার্ট কত নম্বর পার্টে রয়েছে, 20 নম্বর পার্টে কিন্তু সেটা রয়েছে। আর এটা আমরা যেমন বললাম, সংবিধান সংশোধন, যেটা কিন্তু দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে নেওয়া হয়েছে। পরের কোশ্চেন, সাংবিধানিক সংশোধন প্রক্রিয়া কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? তো এটা আমাদের রাইট অ্যান্সার এটাই হবে, যেটা হচ্ছে আমাদের দক্ষিণ আফ্রিকা থেকে সংবিধান থেকে নেওয়া হয়েছে সংশোধনের পদ্ধতি। পরের প্রশ্ন, ভারতের সংবিধান সংশোধনের অধিকার কাকে দেওয়া হয়েছে? অর্থাৎ আমাদের যে ভারতের সংবিধান রয়েছে, সেটাকে সংশোধন করতে পারে একমাত্র কে? রাষ্ট্রপতি করতে পারে না, কিন্তু এখানে কিন্তু আমাদের দেখতে হবে সুপ্রিম কোর্টও করতে পারবে না, লোকসভা বা রাজ্যসভা কেউই করতে পারে না। বাট এখানে সংসদের হাতে কিন্তু সেই ক্ষমতা রয়েছে। সংসদের হাতে সেই ক্ষমতা রয়েছে কোনো নতুন কোনো ল তৈরি করা, লকে ইমপ্লিমেন্ট করার কাজ তো আছেই, এবং যে কোনো ল যদি দেখা গেলো সেটা ঠিকমতো কাজ হচ্ছে না, বা সেটাকে নতুন ল পাস করা, বা নতুন করে তোমাদের কোনো কিছু অ্যামেন্ডমেন্ট করা, সংশোধন করে দেওয়া কোনো লকে, সব কিছু কাজ হচ্ছে এই সংসদের কাজ। পরের কোশ্চেন, সংবিধান কতভাবে সংশোধন করা যেতে পারে? তো সংবিধান 3ভাবে কিন্তু সংবিধানকে সংশোধন করা যেতে পারে। তো কীভাবে সংবিধানকে সংশোধন করা যেতে পারে? যেটা রয়েছে, সরল যে সংখ্যাগরিষ্ঠ সংশোধনী করা যেতে পারে, অর্থাৎ একক সংখ্যাগরিষ্ঠ মাধ্যমে, বিশেষ সংখ্যাগরিষ্ঠ মাধ্যমে, এবং রাষ্ট্রীয় যে অনুমোদন সহ বিশেষ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে কিন্তু সংশোধন, যে কোনো আমাদের তোমাদের যে সংবিধানের যেগুলো রয়েছে, সেগুলোকে কিন্তু সংশোধন করা যেতে পারে সংবিধানকে। পরের কোশ্চেন, ভারতীয় সংবিধান সংশোধনের উদ্যোগ কোথা থেকে শুরু করা যেতে পারে? অর্থাৎ আমরা যে সংবিধান সংশোধন করব, যে কোনো এক জায়গা থেকে নিশ্চয়ই স্টার্ট করব আমরা। তো সেটা কোন জায়গা থেকে স্টার্ট করব? লোকসভা থেকে, রাজ্যসভা থেকে, সংসদের যে কোনো কক্ষ থেকে, নাকি কোনোটাই নয়, অন্য কিছু? রাইট অ্যান্সার যেটা হবে, অবশ্যই আমাদের পার্লামেন্টের যে কোনো কক্ষ থেকে, অর্থাৎ সেটা লোকসভা হোক বা রাজ্যসভা হোক, যেখান থেকে খুশি আমরা কিন্তু আমাদের সংশোধনের যে প্রক্রিয়া, প্রাথমিক প্রক্রিয়া, সেটা কিন্তু আমরা শুরু করতে পারি। পরের কোশ্চেন, ভারতের সংবিধান প্রথম কবে সংশোধন করা হয়েছিল? ভারতের সংবিধান প্রথম কত সালে সংশোধন করা হয়েছিল? সাল 1950, 51, 52 না 53? রাইট অ্যান্সার 1951 সালে প্রথমবার ভারতের সংবিধানকে সংশোধন করা হয়েছিল। এবং এখানে কিন্তু নবম যে তপশিল, এখানে আমাদের লেখাই আছে, ভারতের সংবিধানের প্রথম যে সংশোধনী, যেটা সাল 1951 সালে করা হয়েছিল, এবং যার মাধ্যমে নবম তপশিলটা কিন্তু সেটা যুক্ত করা হয়েছিল, 9th শিডিউল। এই 9th শিডিউলে যেটা ভূমি সংস্কার আইন নিয়ে কাজ করে, সেটা কিন্তু এখানে সংযোজন করা হয়েছিল। পরের প্রশ্ন, কোন সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে একই ব্যক্তিকে এক বা একাধিক রাজ্যের রাজ্যপাল
বা কেন্দ্রশাসিত অঞ্চলের লেফটেন্যান্ট গভর্নর হিসাবে নিযুক্ত করা যেতে পারে। তো আমরা জানি আমাদের বিভিন্ন রাজ্যে কিন্তু সব রাজ্যে একটা রাজ্যপাল থাকবে তো অবশ্যই আছে, কিন্তু দুটো তিনটে রাজ্য মিলেও কিন্তু একটা রাজ্যপাল থাকতে পারে, বা কোনো যে সমস্ত আমাদের কেন্দ্রশাসিত অঞ্চলগুলো রয়েছে সেখানে কিন্তু লেফটেন্যান্ট গভর্নর কাজ করে। তো অবশ্যই এটা কোন সংশোধনীর মাধ্যমে এই জিনিসটা করা হয়েছে, তো অবশ্যই আমাদের দেখতে হবে, সেটা গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে। রাইট অ্যান্সার যেটা হবে যে সপ্তম যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করা হয়েছিল সাল 1956-তে, সেখানেই কিন্তু এই জিনিসটি করা হয়েছিল যে একই ব্যক্তিকে এক বা একাধিক রাজ্যের দায়িত্ব দেওয়া হতে পারে, অর্থাৎ রাজ্যপাল হিসেবে বা কেন্দ্রশাসিত অঞ্চলের লেফটেন্যান্ট জেনারেল হিসেবে নিযুক্ত করা যেতে পারে। পরের কোশ্চেন আছে, কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে দাদরা ও নগর হাভেলি ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত করা হয়েছিল? একটি কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা দেওয়া হয়েছে। তো অবশ্যই এখানে কিন্তু যে প্রথম, পঞ্চম, দ্বিতীয় না দশম সংশোধনী, তো 10 নম্বর যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটা হয়েছিল, 10th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সেখানে 1961 সালে কিন্তু এই জিনিসটি করা হয়েছিল, যেখানে দাদরা নগর হাভেলি ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত করা হয়েছিল এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা দেওয়া হয়েছিল সাল 1961 দশম সংবিধান সংশোধনীর মাধ্যমে। পরের কোশ্চেন, যদি ভালো লাগে সকলে একটু লাইক করে দেবে, কারণ এখান থেকে প্রশ্ন আসছে, আমরা দেখতে পাচ্ছি। কোন কোশ্চেন আসছে সেটা কিন্তু বলা যাবে না, বাট প্রশ্ন আসছে, আর এখানেই কিন্তু সমস্ত কোশ্চেন তোমাদের ইনক্লুড করা রয়েছে আগের বছরেরই কোশ্চেন এগুলো, এবং ওখান থেকেই প্রশ্ন কিন্তু তোমাদের কিন্তু উঠে আসছে আবার। আর এগুলো সব তোমাদের বেশিরভাগই 2021 সালের কোশ্চেন, এনটিপিসি সিবিটি 1 এবং 2-তে আসা। ঠিক আছে, চলো তাহলে পরের কোশ্চেন দেখি। কোন সংবিধান সংশোধনীতে কেন্দ্রশাসিত অঞ্চলগুলি যেমন হিমাচল প্রদেশ, গোয়া, দমন ও দিউ, পন্ডুচেরি এবং ত্রিপুরা, মণিপুর বিধানসভার জন্য একটা বিধান করা হয়েছিল, যেটা কিন্তু কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে করা হয়েছিল? এখানে কিন্তু আমাদের দেখতে হবে যে 14তম যে সংবিধান সংশোধনী 1962 সালে, সেখানে কিন্তু করা হয়েছিল এই অঞ্চলগুলির জন্য বিধানসভার জন্য। পরের কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের বলে রাখি, এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম আমাদের চলছে, এবং এই যে পরীক্ষাটা হয়েছিল সেটা কিন্তু লাস্ট আমাদের 2020-21-এ, 2019-এর নোটিফিকেশন, বাট এক্সামটা 2020-21-এ হয়েছিল। 133টা শিফটে কন্ডাক্ট করানো হয়েছিল, সেখানে গ্র্যাজুয়েট, আন্ডার গ্র্যাজুয়েটের একটা কমন সিবিটি 1-এর এক্সাম হয়েছিল, সেখানে 5000+ কোশ্চেন ছিল। এই সমস্ত কোশ্চেন কিন্তু তোমাদের শিফট ওয়াইজ কিন্তু এখানে সুন্দরভাবে এখানে রয়েছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। সুন্দর থাকুক বা না থাকুক সেটা প্রয়োজন নয়, প্রয়োজন হচ্ছে এখান থেকে কিন্তু প্রশ্ন আসছে। আমরা যে 2025-এ এক্সাম দিচ্ছি, সেই 2025-এর এই আমাদের যে গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম চলছে, সেখানে কিন্তু আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে, এই 133টা শিফটের প্রশ্ন থেকে কিন্তু আমরা প্রশ্ন দেখতে পাচ্ছি। অনেক প্রশ্ন, তো আবার একটা দুটো নয়। সুতরাং এটাকে কোনো রকমভাবে আমরা বাদ দিতে পারবো না। তোমাদের কাছে যাদের এখনো পর্যন্ত এটা নেই, তোমরা কিন্তু, যদি তোমাদের হাতে 1 সপ্তাহ টাইম থাকে এবং যদি এটা না থেকে থাকে, তাহলে কিন্তু এখনই এই যে নাম্বার রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করে নাও। ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট সেকশনে তোমরা পেয়ে যাবে। এখানে 99 টাকা দিয়ে তোমরা কিন্তু 133টা শিফটের বাংলা ভাষায় 5000+ কিন্তু কোশ্চেন পেয়ে যাবে, যেগুলো সবই কিন্তু তোমাদের 133টা কমপ্লিট শিফটের বাংলা ভাষায় সলিউশন অনলাইনে ফরম্যাটে রয়েছে। সমস্তগুলো তোমরা কিন্তু কমপ্লিট করে ফেলতে পারবে 1 সপ্তাহের মধ্যে। দুটো পিডিএফের মধ্যে কভার করা হবে এবং 300টা পেজের মধ্যে পেয়ে যাবে। 99 টাকার মধ্যে পেয়ে যাবে, এবং গুরুত্বপূর্ণ রয়েছে যারা আন্ডার গ্র্যাজুয়েট পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য তো আরও গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের হাতে সময় রয়েছে এবং তোমাদের হাতে এখন মোটামুটি টাইম আছে। 1 মাস মতো প্রায় এখনও পর্যন্ত তোমাদের হাতে টাইম আছে। সুতরাং তোমরা কিন্তু তাড়াতাড়ি নিয়ে এটা কমপ্লিট করে নিতে পারবে। আর কারেন্ট অ্যাফেয়ার্সের কথা যদি বলা যায়, তাহলে কিন্তু 9 থেকে 11টার কাছাকাছি আমরা কারেন্ট অ্যাফেয়ার্স দেখছি। যেমনটা তোমাদের আগেও বলেছিলাম যে 10টার মতো কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমরা পাবো আমাদের এনটিপিসির এক্সামে। সুতরাং যদি আমরা 40 নম্বরের মধ্যে 10টা যদি ধরে নিলাম কারেন্ট অ্যাফেয়ার্স, আর বাকিটা হচ্ছে আমাদের 30 নম্বরের জিকে, তো এই যে 10 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, এই কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু ম্যাক্সিমাম টু তোমাদের কিন্তু আমাদের এই পিডিএফ থেকে কিন্তু কমন চলে আসছে, যেটা হচ্ছে 50টা পেজের জিস্ট রয়েছে 2024-এর। এটা তোমরা কমন অবশ্যই পাবে, কারণ এখান থেকে এটা তোমরা পড়তে হবে, যেটা 2024-এর মোস্ট ইম্পর্টেন্ট। এখানে জানুয়ারি থেকে ডিসেম্বর 2024টা কভার করে নেবে আগে, ঠিক আছে। এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে 1200 নাম্বার অফ কোশ্চেন, যেখানে কিন্তু প্রতিটা কোশ্চেন কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। যেমন তোমরা এখানেই দেখতে পাচ্ছ সমস্ত প্রশ্ন, যে সমস্ত প্রশ্নগুলো কিন্তু অলরেডি এইখানকার মধ্যে কিন্তু অলরেডি তোমাদের 2-3টে প্রশ্ন অলরেডি চলে এসেছে, ঠিক আছে। আমি কোশ্চেন বলবো না, কারণ এর মধ্যে থেকে যে কটা দেখালাম তার মধ্যে থেকে 2-3টে প্রশ্ন কিন্তু অলরেডি চলে এসেছে আমাদের এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলে। সুতরাং যাদের প্রয়োজন রয়েছে অবশ্যই তোমরা যোগাযোগ করে নিও। শুধু 2-3টে নয়, এখান থেকে অনেক প্রশ্ন এসছে, সেটা তো এখন দেখানো যাবে না। তো যাদের প্রয়োজন আছে অবশ্যই সেটা তোমরা কমপ্লিট করে নেবে। এখানে 1200 কোশ্চেন এবং তার সাথে 50টা পেজের জিস্ট, যেটা তোমরা 80 টাকা দিয়ে পেয়ে যাবে 2024-এর কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স।
এছাড়া 2025 যে জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত অ্যাভেলেবেল আছে আমাদের কাছে কারেন্ট অ্যাফেয়ার্স, যেখানে তোমাদের এই 25 কারেন্ট অ্যাফেয়ার্স একদম প্রিলি থেকে শুরু করে মেন্স লেভেল পর্যন্ত একদম কমপ্লিট করা রয়েছে। যেমনটা এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে 450 কাছাকাছি নাম্বার অফ কোশ্চেন রয়েছে প্রতিটি মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, এবং গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি এখানে রাখা রয়েছে, যেগুলো আমাদের রেলওয়ে, এসএসসি এবং আমাদের রাজ্যের ডব্লিউবিসিএস, পিএসসি, ক্লার্কশিপ, মিসলেনিয়াস সহ সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। সুতরাং তোমরা জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত 2025 কারেন্ট অ্যাফেয়ার্স মান্থ ওয়াইজ যেটা তোমরা পেয়ে যাবে 75 টাকায়। যাদের প্রয়োজন রয়েছে ডেসক্রিপশনে নাম্বার রয়েছে, যোগাযোগ করে নেবে। আর তোমাদের বলে রাখি, যে সমস্ত জিকে কোশ্চেনগুলো আসছে 40 নম্বরের কোশ্চেন, তার মধ্যে 30টা হচ্ছে পিওর জিকে আর 10টা কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স তো আমাদের এই পিডিএফ থেকে তোমরা ম্যাক্সিমামটা কভার হয়ে যাবে। আর জিকে যদি আমরা 30 নম্বরের কথা বলি, আমাদের পিডিএফ এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের যে 5+ কোশ্চেনের পিডিএফ এবং তার সাথে যে ক্লাস, এই টোটালটা মিলিয়ে কিন্তু তোমাদের ম্যাক্সিমামটা কিন্তু চলে আসছে এক্সামে। 30টার মধ্যে প্রায় তোমাদের কিন্তু 22 থেকে 23টা প্লাস কিন্তু নাম্বার অফ কোশ্চেন কিন্তু আমাদের ক্লাস থেকে কিন্তু ডাইরেক্ট চলে আসছে। আর তোমাদের সামনে যাদের গ্রুপ ডি এক্সাম রয়েছে, তোমরা কিন্তু অবশ্যই এই প্লে লিস্টটা কভার করে নেবে। তারপর তোমরা অবশ্যই পিডিএফগুলো দেখে নেবে যার যেটা প্রয়োজন রয়েছে। বায়োলজির কোশ্চেনগুলো কিন্তু তোমাদের চ্যাপ্টার ওয়াইজ সুন্দরভাবে রয়েছে, যেখানে 1250 নাম্বার অফ কোশ্চেন আছে, এবং প্রতিটা কোশ্চেন চ্যাপ্টার ওয়াইজ সুন্দরভাবে রয়েছে। লাস্ট 10 ইয়ার্সের কোশ্চেন, আমাদের রেলওয়ে আসা কোশ্চেন, ঠিক আছে। তো অবশ্যই গুরুত্বপূর্ণ রয়েছে, যেটা কিন্তু 70টা পেজের মধ্যে কভার করা রয়েছে, 60 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে, যেটা লেভেল 1 গ্রুপ ডি, এলপি টেকনিশিয়ান, যেই সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ, এমনকি এনটিপিসির জন্য গুরুত্বপূর্ণ আছে। সুতরাং যার যেটা প্রয়োজন রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবে। এখানেই তোমরা ডেমো পিডিএফ সব কিছু পেয়ে যাবে, এবং যে সমস্ত পিডিএফ অ্যাভেলেবেল আছে সেগুলো এখানেই তোমরা দেখতেই পাচ্ছ। যার যেটা প্রয়োজন আছে সেটা তোমরা নিয়ে নেবে। এসএসসি জিডিটাও তোমরা নিয়ে নিও, কারণ সামনে আমাদের 2026-এর নোটিফিকেশন জারি হতে যাচ্ছে। আর আরপিএফ এসআই 2024 যার প্রয়োজন আছে, এটা লেটেস্ট কোশ্চেন পেপার, সেটা তোমরা নিয়ে নিও, কারণ এখান থেকেও কিন্তু আমরা কিছু কোশ্চেন কিন্তু আমরা দেখতে পেয়েছি। পরবর্তী প্রশ্ন আছে, কোন সংবিধান সংশোধনীতে হাইকোর্টের বিচারকদের অবসরের বয়স 60 থেকে বাড়িয়ে আমাদের 62 বছর করা হয়েছে? আমরা জানি আমাদের হাইকোর্টের যে বয়সে সময়সীমা যেটা রয়েছে সেটা কিন্তু এখন বর্তমানে 62 বছর রয়েছে, কিন্তু আগে সেটা 60 ছিল। সেটা কোন সংবিধান সংশোধনের মাধ্যমে এটা করা হয়েছিল? যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে 15তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এই জিনিসটা করা হয়েছিল সাল 1963-তে, যেখানে হাইকোর্টের বিচারকদের বয়স সীমা 60 থেকে বাড়িয়ে 62 বছর করা হয়েছে। কিন্তু সুপ্রিম কোর্টের ক্ষেত্রে বর্তমানে রয়েছে কত? 65। পরের কোশ্চেন, কোন সংবিধান সংশোধনীতে সিন্ধি ভাষা মূল সংবিধানের 8ম তফসিলে যুক্ত করা হয়েছে? আমরা জানি যে সংবিধানের 8ম তফসিলে কিন্তু আমাদের টোটাল অফিসিয়াল যে ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে সেগুলো কিন্তু টোটাল 22টি কিন্তু ল্যাঙ্গুয়েজের সংখ্যা রয়েছে আমাদের সংবিধানে 8 শিডিউলে, ঠিক আছে। তো এখানে বলা হয়েছে সিন্ধি যে ভাষা রয়েছে সেটা কিন্তু এখানে যুক্ত করা হয়েছিল কত নম্বর সংবিধান সংশোধনীর মাধ্যমে? রাইট অ্যান্সার হয়ে যাবে 21তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সাল 1967 সালে। পরের কোশ্চেন আছে, আমরা এখান থেকে দেখে নেবো যে ইম্পর্টেন্ট যে টপিক, মূল সংবিধানের যে 8ম তফসিলে মাত্র 14টি ভাষা ছিল, কিন্তু বর্তমানে 8ম তফসিলে 22টি কিন্তু ভাষা রয়েছে। আমরা জানি সেটা বর্তমানে 22টি ভাষা রয়েছে, যার মধ্যে আমাদের বাংলাও রয়েছে। 21 নম্বর যে সংবিধান সংশোধনী সাল 1967-তে সিন্ধি ভাষাকে কিন্তু যুক্ত করার প্রক্রিয়া চলেছিল, এবং 71 নম্বর সংবিধান সংশোধনী যেটা সাল 1993 সালে হয়েছিল, সেখানে নেপালি, মণিপুরি, কোঙ্কণি ভাষা কিন্তু যুক্ত করা হয়েছিল। এবং 92তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা হয়েছিল সেখানে কিন্তু সাল 2003 সালে হয়েছিল, যেখানে বোড়ো, ডোগরি, মিথিলি এবং সাঁওতালি এই চারটি ভাষা কিন্তু যুক্ত করা হয়েছিল। এই যে কটা আমি বললাম, এই সমস্তগুলো কিন্তু এক্সামের জন্য ভিভিআই গুরুত্বপূর্ণ কোশ্চেন, একটাও কিন্তু এখানকার ছাড়ার মতো নয়। আমাদের সামনে যে এনটিপিসি পরপর এক্সামগুলো হবে ব্যাক টু ব্যাক, আমরা কিন্তু সমস্ত এক্সামে, এমনকি আমরা সামনের এসএসসি সমস্ত এক্সামে কিন্তু এই কোশ্চেনগুলো দেখতে পাবো। সুতরাং এগুলো আমাদের দেখে নিতে হবে, ঠিক আছে, কত নম্বর সংবিধান সংশোধনী এবং কত সালে হয়েছিল এবং কোন কোন ভাষাগুলোকে যুক্ত করা হয়েছে। পরের কোশ্চেন, কোন সংবিধান সংশোধনীতে যেটা রয়েছে মেঘালয় রাজ্যকে আসাম থেকে এখানে আলাদা করে তৈরি করা হয়েছিল? তো কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে মেঘালয় রাজ্যকে আসাম থেকে আলাদা করে এটা তৈরি করা হয়েছিল? তো এখানে কত নম্বর রাইট অ্যান্সার হবে? অবশ্যই সাল 1969 সালের 22 নম্বর সংবিধান সংশোধনীতে এই মেঘালয় রাজ্য থেকে আসামকে কিন্তু আলাদা করে এখানে তৈরি করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন আছে, কোন সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে সংসদকে সংবিধান সংশোধনের যে স্পষ্ট অধিকার দেওয়া হয়েছিল? অর্থাৎ এই যে সংবিধান
সে সংবিধানকে সংশোধন করছে, এটাও কিন্তু একটা সংবিধান সংশোধনীর মাধ্যমে করা হয়েছিল। সেটা কত সালে করা হয়েছিল? সেখানে কিন্তু সংবিধানকে অধিকার দেওয়া হচ্ছে যে সংবিধান অবশ্যই যে কোনো, এখানে কিন্তু সংসদ অর্থাৎ সংসদ কিন্তু পার্লামেন্ট যে কোনো সংবিধানকে কিন্তু সংসদে অ্যামেন্ডমেন্ট করতে পারবে। তো অবশ্যই এখানে কিন্তু আমাদের যেটা হয়েছিল 24 নম্বর সংবিধান সংশোধনী, যেটা সাল 1971 সালে হয়েছিল, যেখানে এই পাওয়ারটা পার্লামেন্টকে দেওয়া হয়েছিল যে যে কোনো সংবিধানকে পার্লামেন্ট সংশোধন করতে পারবে। ঠিক আছে, পরের কোশ্চেন, কোন সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে লোকসভার আসন সংখ্যা 525 থেকে 545-এ উন্নীত করা হয়েছে? এটা কোন সংবিধান সংশোধনের মাধ্যমে করা হয়েছে? লোকসভার আসন সংখ্যা 525 থেকে বাড়িয়ে 545 করা হয়েছে। অবশ্যই এখানে দেখতে হবে যে 31 নম্বর যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়েছিল সাল 1973 সালে, সাল 1973 সালে যে 31 নম্বর যে অ্যামেন্ডমেন্টটা হয়েছিল, সেখানেই কিন্তু 525 থেকে বাড়িয়ে 545 সংখ্যাটা করা হয়েছিল লোকসভার ক্ষেত্রে, তার আসন সংখ্যা। পরবর্তী প্রশ্ন আছে, কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে সিকিম, গুরুত্বপূর্ণ কোশ্চেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা আছে, সিকিম 22তম রাজ্য হিসাবে ভারতের ইউনিয়নে যুক্ত করা হয়েছে? এটা কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে করা হয়েছে? যেটা 36 নম্বর সংবিধান সংশোধনী সাল 1975-এ সিকিমকে 22তম রাজ্য হিসাবে ভারতের ইউনিয়নে যুক্ত করা হয়েছে। পরের প্রশ্ন আছে, পরবর্তী প্রশ্ন যেটা আমরা দেখছি, 42 নম্বর যে সংবিধান সংশোধনী সাল 1976, অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটাও আমরা সকলেই জানি যে এটা কিন্তু তোমাদের বেশিরভাগ কিন্তু এখানে সংবিধানকে সংশোধন করা হয়েছিল, এই জন্যই কিন্তু এটাকে মিনি কনস্টিটিউশনে বলা হয়, কারণ এখানে প্রচুর জিনিস কিন্তু এখানে অ্যাড অন করা হয়েছিল সংবিধান সংশোধনীর মাধ্যমে। অনেক কিছু বাদ দেওয়া হয়েছিল, অনেক কিছু অ্যাড করা হয়েছিল। কোন কমিটির, এখানে বলা হয়েছে কোন কমিটির রিপোর্টের ভিত্তিতে এটা প্রস্তুত করা হয়েছিল 42 নম্বর সংবিধান সংশোধনী সাল 1976? যেটা কিন্তু আমাদের দেখতে হবে শরণ সিং কমিটির রেকমেন্ডেশনে কিন্তু এটা করা হয়েছিল। এই কমিটিটা কিন্তু তৈরি করা হয়েছিল এই 42 নম্বর সংবিধান সংশোধনী, যে সমস্ত সংবিধানকে সংশোধন করা হয়েছিল 1976 সালে, সেটা কিন্তু এই কমিটির সুপারিশেই করা হয়েছিল। ঠিক আছে, তো গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে অবশ্যই। কিন্তু এখানে তোমাদের বলে রাখি যে একটা কোশ্চেন তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন থাকছে, যেটা হচ্ছে আমাদের সংবিধানের যে প্রস্তাবনা রয়েছে, প্রিয়াম্বেল রয়েছে, এটা তোমাদের অনেক আগে আবারও বলেছিলাম যে এটা একবারই মাত্র কিন্তু সংবিধানকে সংশোধন করা হয়েছে প্রস্তাবনা। কোন কোন জিনিসগুলো যুক্ত করা হয়েছিল অবশ্যই তোমরা বলবে, এবং কত সালে কত নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে প্রস্তাবনাকে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। ঠিক আছে, আর অবশ্যই তোমাদের দেখতে হবে এখানেই কিন্তু তোমাদের কি হয়েছে যে মৌলিক কর্তব্য কিন্তু যুক্ত করা হয়েছিল সাল 1976-এর এই 42তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে। অনেক কিছুই করা হয়েছিল, ঠিক আছে, যার মধ্যেই মৌলিক কর্তব্য কিন্তু অ্যাড করা হয়েছিল। ঠিক আছে, চলো পরের কোশ্চেন দেখি কি আছে। ভারতের সংবিধানে কোন সংশোধনীর মাধ্যমে স্পষ্টভাবে বলা হয়েছে যে ভারতের রাষ্ট্রপতি মন্ত্রী পরিষদের পরামর্শ গ্রহণ করতে বাধ্য? অর্থাৎ ভারতের যে রাষ্ট্রপতি রয়েছে সে কিন্তু প্রধানমন্ত্রীর যে পরামর্শ অনুসারে সে কিন্তু কাজ করবে, আর প্রধানমন্ত্রী পরামর্শ সে কিন্তু নিতে বাধ্য। এটা কত নম্বর সংশোধনীতে করা হয়েছে? যেটা কিন্তু এই সালেই যেটা হচ্ছে সাল 1976-এর 42 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টেই কিন্তু এটা করা হয়েছিল, যে রাষ্ট্রপতি মন্ত্রী পরিষদের পরামর্শ অবশ্যই কিন্তু গ্রহণ করতে বাধ্য। পরের কোশ্চেন, ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে নাগরিকদের মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত করা হয়েছে? তো যেমনটা বলেছিলাম, তো 1976 সালের 42 নম্বর সংবিধান সংশোধনীর মাধ্যমে মৌলিক কর্তব্য অ্যাড করা হয়েছিল, যেটা কত নম্বর আর্টিকেলে রয়েছে? অবশ্যই যেটা কিন্তু রয়েছে আমাদের 51 নাম্বার আর্টিকেলে কিন্তু রয়েছে মৌলিক কর্তব্য। কতগুলো মৌলিক কর্তব্য রয়েছে? টোটাল 11টি কিন্তু মৌলিক কর্তব্য কিন্তু রয়েছে বর্তমানে। ঠিক আছে, কত নম্বর পার্টে রয়েছে মৌলিক কর্তব্য সেটা তোমরা কমেন্ট সেকশনে বলবে সকলে, এটা কিন্তু ক্লাসে অনেকবার বলা হয়েছিল। পরের কোশ্চেন, কোন সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ, সমাজতান্ত্রিক, অখণ্ডতা অর্থাৎ ইন্টিগ্রিটি, সিকিউলার এবং সোশ্যালিস্ট যে শব্দগুলো রয়েছে সেগুলো অ্যাড করা হয়েছিল কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে? এখানে রয়েছে 1991, আমাদের 1976, 1987 না 1989? রাইট অ্যান্সার হয়ে যাবে অবশ্যই সাল 1976, যেটা 42 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে কিন্তু এটা যুক্ত করা হয়েছিল।
আর তোমাদের যেমন বলেছিলাম সেই প্রশ্ন উত্তর কিন্তু অবশ্যই তোমাদের দিতে হবে, ঠিক আছে, যেগুলো তোমাদের কমেন্ট সেকশনে করতে বলেছি। আশা করি তোমরা উত্তর পেয়েই গেছো। যাই হোক, পরের প্রশ্ন, কোন সংবিধান সংশোধনীতে শিক্ষা, ওজন ও পরিমাপ, বন্যপ্রাণী, পাখি সুরক্ষার বিষয়গুলি রাজ্য তালিকা থেকে বাদ দিয়ে সমকালীন তালিকায় রাখা হয়েছিল, যেটা কিন্তু অবশ্যই, যেটাকে আমরা বলি কনকারেন্ট লিস্ট। এখানে আমাদের দেখতে হবে কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে এটা করা হয়েছিল, যেটা কিন্তু এই সাল 1976 সালের 42 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে কিন্তু এটা করা হয়েছিল। তো আমাদের এটা রাইট অ্যান্সার হয়ে যাবে, আর এই অপশানটা আমাদের দুবার নেওয়া হয়েছে, ঠিক আছে, অপশান নাম্বার এ, অপশান নাম্বার সি। তো পরের প্রশ্ন আছে, নিম্নলিখিত কোন সংশোধনী আইন ক্ষুদ্র সংবিধান হিসাবে বিবেচনা করা হয়? যেমনটা তোমাদের প্রথমে বলেছিলাম, এই যে 1976 সালের যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা 42 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সেখানে প্রচুর জিনিস এখানে অ্যাড করা হয়েছিল, প্রচুর জিনিস এখানে সংশোধন করা হয়েছিল, বাতিল করা হয়েছিল, সেখানে কিন্তু অনেক বড় বড় জিনিস কিন্তু এখানে করা হয়েছিল। সুতরাং এটাকেই কিন্তু বলা হয়ে থাকে ক্ষুদ্র কনস্টিটিউশন বা মিনি কনস্টিটিউশন, কিন্তু এটাকে আখ্যায়িত করা হয়েছে এই কারণে। পরের প্রশ্ন, মানে এখানকার যদি আমরা সবকিছু যদি একটা লিস্ট তৈরি করি, এটা একটা সংবিধানের মতো ছোটখাটো একটা সংবিধান তৈরি হয়ে যাবে, এই 76 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। কোন সংবিধান সংশোধনীতে লোকসভা এবং বিধানসভার মেয়াদ 1 বছর বাড়িয়ে 6 বছর করা হয়েছে? লোকসভা এবং বিধানসভার মেয়াদ 1 বছর বাড়িয়ে 6 বছর করা হয়েছে, এটা কোন সংবিধান সংশোধনী, যেটা কিন্তু সাল 1976 42তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে এই জিনিসটা করা হয়েছিল। কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে লোকসভার যে মেয়াদ 6 বছর থেকে কমিয়ে 5 বছর করা হয়েছিল? অর্থাৎ লোকসভার বয়সসীমা কিন্তু, যেখানে আমরা জানি যে লোকসভা 5 বছরের জন্য, কিন্তু এখন আগে কিন্তু সেটা 6 বছর ছিল, সেটাকে কমানো হয়েছিল কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে? অবশ্যই এটা করানো হয়েছিল, যেটা কিন্তু 1978 সালের 44 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে, সংবিধান সংশোধনীর মাধ্যমে এটা কিন্তু করা হয়েছিল। পরের কোশ্চেন, কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে এখন অভ্যন্তরীণ অস্থিরতার ভিত্তিতে নয়, কেবল সশস্ত্র বিদ্রোহের ভিত্তিতে জরুরি অবস্থা জারি করা যেতে পারে? এটা কত নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে এটা সংশোধন করা হয়েছিল? অবশ্যই অভ্যন্তরীণ অস্থিরতার ভিত্তিতে কিন্তু নয়, যেটা কিন্তু সশস্ত্র যে বিদ্রোহী ভিত্তিতে কিন্তু জরুরি অবস্থা জারি করা যেতে পারে, এটা কত নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে অ্যাড করা হয়েছে? সাল 1978 সালের 44 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে এই জিনিসটি অ্যাড করা হয়েছিল। যদি ভালো লাগে সকলে একটা লাইক করে দেবে, কারণ এই কোশ্চেনগুলো কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ কোশ্চেন, আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, সেখানে সমস্ত ইম্পর্টেন্ট আপডেট তোমরা পেয়ে যাবে। পরের প্রশ্ন, কোন সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে মৌলিক অধিকারের তালিকা থেকে সম্পত্তির অধিকারকে বাদ দিয়ে এটিকে আইন অধিকারের মর্যাদা দেওয়া হয়েছে? যেটা কিন্তু হয়েছিল সাল 1978 সালের 44 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে, যেটা কিন্তু আমাদের 300A কিন্তু বর্তমানে রয়েছে অ্যাজ এ লিগাল রাইট। পরের কোশ্চেন, কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে বিধানসভায় নির্বাচিত দলের সদস্যদের দলত্যাগ নিষিদ্ধ করা হয়েছে? অর্থাৎ দলত্যাগ, সেখানে কিন্তু বিধানসভায় নির্বাচিত সদস্যদের দলত্যাগ নিষিদ্ধ করা হয়েছে, যেটা কিন্তু করা হয়েছিল 52 নম্বর সংবিধান সংশোধনীর মাধ্যমে সাল 1985 সালে। পরবর্তী কোশ্চেন আছে, কোন সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে মিজোরামকে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা দেওয়া হয়েছিল? মিজোরামকে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা দেওয়া হয়েছিল, যেটা কিন্তু সাল দেওয়া হয়েছিল কত সালে? 1986 সালে 53 নম্বর সংবিধান সংশোধনীর মাধ্যমে মিজোরামকে সম্পূর্ণ পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হয়। পরের কোশ্চেন আছে, কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে অরুণাচল প্রদেশকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হয়েছিল? অরুণাচল প্রদেশকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হয়েছিল সাল 1986 55 নম্বর সংবিধান সংশোধনীর মাধ্যমে। মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ বিধানসভায় উপজাতি অর্থাৎ এসটিদের জন্য সংরক্ষণের জন্য কোন সংবিধান সংশোধনীর বিধান করা হয়েছিল? যেখানে কিন্তু 57 নম্বর সংবিধান সংশোধনী, যেটা 1987 সালে হয়েছিল, সেখানেই কিন্তু এই এসটিদের জন্য রিজার্ভেশনের বিধানটা কিন্তু সেখানে করা হয়েছিল এই সমস্ত রাজ্যে। পরের কোশ্চেন, নিম্নলিখিত কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতি ভারতের জনগণকে সংবিধানের যে সরকারি হিন্দি সংস্করণ এটা প্রদান করেন? অবশ্যই এখানে কিন্তু আমাদের দেখতে হবে
58 নম্বর সংবিধান সংশোধনী 1987 সালে যেটা হয়েছিল সেখানেই কিন্তু এটা করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, কোন সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে ভোটদানের বয়সসীমা 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছিল? সব কোশ্চেন কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং এক্সামের কোশ্চেন। 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছিল ভোটদানের বয়সসীমা, যেটা করা হয়েছিল সাল 1989 সালের 61 নম্বর সংবিধান সংশোধনীর মাধ্যমে। পরের কোশ্চেন আছে, কোন সংবিধান সংশোধনীতে দিল্লির নাম পরিবর্তন করে ভারতের জাতীয় রাজধানী অঞ্চল দিল্লি অর্থাৎ এনসিআর দিল্লি করা হয়েছিল, যেটা কত নম্বর সংবিধান সংশোধনীতে? সাল 1991 সালের 69 নম্বর সংবিধান সংশোধনীর মাধ্যমে এই জিনিসটি করা হয়েছিল। তো গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো ছিল যেগুলো কিন্তু এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। অবশ্যই এক্সামে আসা কোশ্চেন সবগুলোই আমাদের এনটিপিসি 2020-21 CBT-1 এবং CBT-2-তে আসা কোশ্চেন। সমস্ত কোশ্চেন এই জন্যই গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নে কিন্তু আমরা গত দুদিনের যে সমস্ত এক্সামগুলো হয়েছিল সেখানে অলরেডি আমরা দেখেছিলাম কিছু কোশ্চেন, এবং আপকামিং সমস্ত এক্সামগুলোতে আমরা এই ধরনের প্রশ্নগুলো অবশ্যই কমন কিন্তু পেতে যাচ্ছি। সকলে যারা যারা দেখেছো অবশ্যই একটা লাইক করে দেবে, শেয়ার সকলে করবে, এবং সাবস্ক্রাইব যদি এখনই না করে থাকো তাহলে তাড়াতাড়ি করে নাও, কারণ এই চ্যানেলে কিন্তু আগামী দিনে আরও অনেক কিছু তোমরা পেতে যাচ্ছ। আর তোমাদের যদি এখনও পর্যন্ত মনে হয় কোনো টপিক বাদ চলে গেছে যেটা এক্সামের জন্য গুরুত্বপূর্ণ, এক্সামে আসতে পারে, সেই টপিকটা তোমরা কমেন্ট সেকশনের মাধ্যমে বলে দেবে, তাহলে সেই টপিকের ক্লাস তোমরা পেয়ে যাবে, অবশ্যই প্রিভিয়াস ইয়ার বেস্ট। ঠিক আছে, তো অবশ্যই সেটা কমেন্ট সেকশনের মাধ্যমে তোমাদের জানাতে হবে। আর যারা নতুন রয়েছে অবশ্যই আগের ক্লাসগুলো দেখার জন্য প্লেলিস্টে পেয়ে যাবে, প্লেলিস্ট সেকশনে চ্যানেলে। এছাড়া টেলিগ্রাম চ্যানেলে সকলে যুক্ত হয়ে যাবে, কারণ আজকে আমাদের একটা বড়সড় নোটিফিকেশন আসছে যেটা এসএসসি সিজিএল গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশনের নোটিফিকেশন জারি হবে যখনই, তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকবে, তোমরা কিন্তু অবশ্যই সেখানে সঙ্গে সঙ্গে কিন্তু পেয়ে যাবে তার বিজ্ঞপ্তি। এই নম্বরে যোগাযোগ করবে যে কোনো পিডিএফ বা তার ডেমো পিডিএফ দেখার জন্য। কোন পিডিএফ? এই যে পিডিএফগুলো রয়েছে আমাদের কাছে, যার যেটা প্রয়োজন রয়েছে তোমরা তাড়াতাড়ি এটা নিয়ে নেবে। সামনে যাদের এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল রয়েছে, আন্ডার গ্র্যাজুয়েট রয়েছে, হাতে টাইম আছে, তারা কিন্তু অবশ্যই 5 প্লাস জিকেটা অবশ্যই কমপ্লিট করে যাবে, কারণ এখান থেকে প্রশ্ন আসতে বাধ্য। কত নম্বর প্রশ্ন আসবে সেটা কোনো ঠিক নেই, কারণ সেটা শিফট ওয়াইজ ভ্যারি করবে। ঠিক আছে, অবশ্যই কিন্তু বেশিরভাগ কোশ্চেন কিন্তু অলরেডি কিন্তু চলে আসছে, সেটা দেখা যাচ্ছে। কারেন্ট অ্যাফেয়ার্স গুরুত্বপূর্ণ রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স অবশ্যই গুরুত্বপূর্ণ, আর আমাদের পিডিএফ থেকে অবশ্যই আসছে, তোমরা সেটা দেখে নেবে। যার যেটা প্রয়োজন রয়েছে সেটা তোমরা এই নিচের নাম্বারে যোগাযোগ করে নেবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তো চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি, ধন্যবাদ।